জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে কিনা? আমি আসলে একটু অসুস্থ। আচ্ছা, আমি আসলে একটু অসুস্থ, কারণ হলো যে আমাদের মানে ভার্সিটিতে পরীক্ষা চলার কারণে আসলে ওইভাবে আসলে দৌড়াদৌড়িতে থাকার কারণে পেয়ে গেছি তোমাদের সাথে। তো আমি সাউন্ড ক্লিয়ার, সকালে ক্লাস নিলে ভালো হয়। আচ্ছা, সকালে ক্লাস নিব। সকালে ক্লাস নিলে সমস্যা হয় যে তোমাদের অনেক ভাইয়া সকালে ক্লাস থাকে। এই যে যেমন আজকে আমি সকালবেলা এক্সাম দিয়ে 10টা থেকে 1টা অব্দি এক্সাম, তারপরে আরও কিছু ছাত্রের সাথে কাজগুলো শেষ করা, বিভিন্ন একটা আমাদের নতুন প্রজেক্ট নিয়ে কাজ করা, ওইটা স্যারের সাথে দেখা করে আমার স্টুডিওতে ঢুকতে ঢুকতে তোমার বেজে গেছে 2টা 26। তার মানে এই কারণে আসলে আর কি ক্লাসটা এই টাইমে নেওয়া লাগে। তো 2টা 26, তারপর আমার একটু রেস্ট নেওয়ার দরকার ছিল। আমি মানে মানে ক্লাস যে নিব ওই শক্তিটা পাচ্ছিলাম না, তার জন্য আর কি ক্লাসটা একটু লেটে শুরু করতে হলো। তো আশা করি যে আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো বৃত্ত। তোমরা হয়তো অনেকেই ক্লাসে নাই, তো কোনো সমস্যা নাই। আমি আজকে সর্বোচ্চটুকু চেষ্টা করব ক্লাসটা শেষ করে দেওয়ার জন্য চ্যাপ্টারটা। যদি না পারি কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ এরপরে চ্যাপ্টারের সাথে আমি সংযোজন করে এটা দিয়ে দিব। ঠিক আছে? তো আমি ইনশাল্লাহ যতটুকু পারবো আজকে পড়াবো। ঠিক আছে ভাইয়ারা? তো আমাকে একটু হেল্প করলেই হবে। বৃত্ত, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কি ম্যাথ যে ক্লাসগুলো করতেছো, ম্যাথের সবকিছু বুঝতে পারতেছো কিনা একটু জানাও, তাহলে আমি শুরু করে দিব। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এখন থেকে? তাইলে কি ডেইলি 2টাতে ক্লাস হবে? এটা এই যে আজকে রুটিন বানাবো, তো আজকে রুটিনে ইনশাল্লাহ ফিক্সড করবো যে আসলে কয়টা ক্লাস নিলে সুবিধা হয়। সব দিক বিবেচনা করেই আসলে টাইমটা দিব ইনশাল্লাহ। ঠিক আছে? সব দিক বিবেচনা করে ইনশাল্লাহ টাইমটা দিব। ভয় পাওয়ার কিচ্ছু না। বৃত্ত কম পারে কোশ্চেন সলভ, কোনো সমস্যা নাই। যেটা কম পারো সেটাই হবে তোমার জন্য সবচেয়ে বড় হাতিয়ার, কারণ আমি ক্লাসটা ওইভাবে বুঝাবো যাতে তুমি এই চ্যাপ্টার থেকে যে কম পারো বলছো সে যাতে অ্যাটলিস্ট 2টা প্রশ্ন আসলে 2-2 পাও। এটা আমার টার্গেট। ঠিক আছে? তো আমার বিশ্বাস ইনশাল্লাহ তোমরা পাবাই। ঠিক আছে? ওকে, এই টাইম অনেকে ফোন দিচ্ছে। ওকে ওকে, আমি আমি যে ক্লাসে আছি এটা তো আর বলতেও পারতেছি না। আচ্ছা, শুনো ভাইয়ের কথাগুলো শুনো। ওকে, একসাথে আসলে অনেকগুলা দায়িত্ব। ওকে, তোমরা একটু আমাকে সাহায্য করো, কারণ হলো যে ভাইয়া আজকে আমার মানে সবকিছু মিলিয়ে একেবারে একেবারে শরীর ভালো না। তো আশা করি যে তোমরা একটু সাহায্য করবে আমাকে। ঠিক আছে? আমাকে আশা করি সাহায্য করবে। ওকে, হ্যাঁ, ওকে, ডান। তো এখন বৃত্তটা শুরু করে দিই আমরা তাহলে। ভাই ডেইলি কয়টা করে ক্লাস করলে শেষ হবে না ভাইয়া? ডেইলি একটা করে ক্লাস করলে শেষ হবে না ভাইয়া? না ভাইয়া, ডেইলি একটা করে ক্লাস করলে তোমাদের এই অল্প সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে পারবো না। ঠিক আছে? তো ওকে, ডান, শুরু করি। বৃত্ত, তো এই জন্য 2টা করে ক্লাস নেওয়া লাগবে। যেমন কালকের ক্লাসটা হয়ে গেছে কি হাতে ক্যালকুলেশন, এবং তোমাদের হয়ে গেছে কি ক্লাস জানি, সেটা হলো যে মেবি তোমাদের হলো যে হাতে ক্যালকুলেশন। কালকে হয়তো ক্লাসটা হবে না। কালকে হাতে ক্যালকুলেশনের ক্লাসটা অ্যানাউন্সমেন্ট আমরা পরে দিব, কারণ হাতে ক্যালকুলেশনের ক্লাসটা অন্য একটা দিন যাবে। যেমন আজকে রাতে হয় গাইডলাইন সেশন হবে, টপার একজন ভাইয়া আসবে তোমাদের ইনশাল্লাহ, সবচেয়ে স্পেশাল গেস্ট একজন আসবে। তারপরে হলো যে কালকে আবার তোমার আছে ডাউট সলভিং ক্লাস আছে, ওইটা রাতে হবে। তো মেনলি যেমন দেখো এই যে একটা দিন নষ্ট হচ্ছে আমাদের ডাউট সলভিং ক্লাস দিয়ে, তো কালকে ইনশাআল্লাহ সকালবেলা আমরা একটা বায়োলজি ক্লাস রাখবো হাতে ক্যালকুলেশন ক্লাসের পরিবর্তে, কারণ কালকে আমার একটু ঢাকা থাকা লাগবে একটা আর্জেন্ট কাজে। ঠিক আছে? তো চলো আমরা একটু শুরু করি। ভাইয়া, বৃত্ত থেকে কি বেশি কোশ্চেন আসে? না, একটা প্রশ্ন আসে। ওকে, বৃত্ত বৃত্ত কথা দিয়ে আসলে কি বোঝা আগে একটু এটা আমাদের জানা লাগবে। আচ্ছা ভাইয়া, এটা কি? এটা হলো কি বলতো ভাইয়া? এটা হলো একটা বিন্দু, বা এটা হলো একটা বিন্দু। তো
তো এটা কি, এটা হলো একটা ব্যাসার্ধ। তো আমি এই যেটা কি আঁকলাম, এটা একটা বৃত্ত আঁকলাম, তাই না? আমি একটু বৃত্তের কনসেপ্টটা বলি তোমাকে। নির্দিষ্ট একটা বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট একটা বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যেই সঞ্চারপথ তৈরি করে, যে সঞ্চারপথ তৈরি করে তাকে বলা হয় বৃত্ত। কি বললাম? নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে, বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট দূরত্বে দূরত্বে যে সঞ্চারপথ তৈরি করে, যে সঞ্চারপথ তৈরি করে, যে সঞ্চারপথ তৈরি করে তাকে কি বলা হয়? তাকে বৃত্ত বলে। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এখানের মধ্যে তুমি আমাকে কি দেখতে পাচ্ছ বলো তো ভাইয়া? নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে যে সঞ্চারপথ তৈরি করে তাকে কি বলে? বৃত্ত বলে। তার মানে এটা হলো কি নির্দিষ্ট বিন্দু, আর এটা কি? এটা হলো নির্দিষ্ট দূরত্ব, আর এই যে যে সঞ্চারপথ তৈরি করছে এটাকে বলা হয় কি? বৃত্ত বলে। এখন মেইন কনসেপ্টে আসে তোমার জন্য। এখানে মেইন কি কনসেপ্টটা আসবে, একটু আমি যদি এই পেজে যাই তাহলে আমার জন্য একটু বোঝাতে সুবিধা হবে, তোমার জন্য বৃত্তের বৈশিষ্ট্যতে গেলে আমার জন্য একটু বোঝাতে সুবিধা হবে। যেমন ধরো এই যে, ধরো এই যে এটা হলো একটা কি? বৃত্ত। তো এই বৃত্তের মধ্যে এটা কি বলতো ভাইয়া? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কেন্দ্র। এটাকে আমরা কি বলি? কেন্দ্র। এবং কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা কি হয় বলতো ভাইয়া? এটাকে আমরা আর বলি, এটাকে আমরা বলি ব্যাসার্ধ। কি বলি? ব্যাসার্ধ। বুঝার চেষ্টা করো। এখন এই কেন্দ্রটাকে আমি যদি বলা হয়, যেহেতু এটা একটা বিন্দু, সেটাকে আমি যদি বলি h, k, এটাকে কি বললাম আমি? h, k। আর সবসময় মনে রাখবা সঞ্চারপথের একটা বিন্দু হয় x, y, তার মানে আমি এটাকে p ধরে নিচ্ছি, p = x, y। ঠিক আছে? তাহলে এবার তুমি আমাকে বলো ভাইয়া, কেন্দ্র পাইছে কি? h, k, আর p পেয়েছো কি? x, y। এটা আবার বলতেছি, বৃত্তের কনসেপ্টটা কি? নির্দিষ্ট কোন একটা বিন্দু থাকবে, বিন্দু থেকে ওই বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যে সঞ্চারপথ বা যে রাস্তা পাবা তুমি ওই বিন্দুগুলা দিয়ে। দেখো এটা কি? একটা নির্দিষ্ট দূরত্ব, 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 এটা কি? একটা নির্দিষ্ট দূরত্ব। এই যে বিন্দুগুলা দিয়ে একটা যে সঞ্চারপথ বা রাস্তা পেয়েছো, এটাকে আমরা কি বলি? বৃত্ত বলে থাকি। তো বৃত্তের জন্য কেন্দ্র কি? h, k, আর এই যে এটা কি বলতো ভাইয়া? x, y, তাই না? এটা আমরা জানি। ভাইয়া আমি একটু লেটে 1 উইক পরে গ্রুপে জয়েন হয়ে এই জন্য ডেইলি এক্সাম গুলো দিতে একটু প্রবলেম হচ্ছে। কেন? তুমি প্র্যাকটিস আকারে এক্সাম দেওয়ার সুযোগ পাওয়ার কথা তো অলরেডি। না না সামি, পরীক্ষা অংশ নেওয়া লাগবে, একটু পড়ে হলেও পরীক্ষা অংশ নেওয়া লাগবে। যত বেশি পরীক্ষা দিবে তত তোমার লাভ। ঠিক আছে সামি? ওকে, দেখো এখন কি আছে এখান থেকে, তাহলে আমি একটু যদি আমি একটু ক্লিয়ার করি, আমি একটু যদি এটা একটু ক্লিয়ার করি, তাহলে কি কি আসে একটু তোমাকে আমি দেখাই। এই বিন্দু আসে h, k, আর এটা থাকে p, x, y, আর এটা হলো r। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, কেন্দ্র যদি ও হয় তাহলে আমি কি বলতে পারি বলো তো ভাইয়া? শর্ত মতো আমি কি বলতে পারি? এই ওপির মানটা কত? সমান সমান কি বলো তো ভাইয়া? ব্যাসার্ধ r। বলতে পারি না? হ্যাঁ পারি। তাহলে ওপি কে আমি কিভাবে বের করব বলো তো ভাইয়া? ওপি কে আমি বের করব বলো তো ভাইয়া? এরকম দুইটা বিন্দুর দূরত্ব কিভাবে বের করা হয়? √x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু কি? r। তাই না বলো তো ভাইয়া? তাই কিনা? তাই কিনা? হ্যাঁ তাই। তাহলে এখান থেকে তুমি ওই পাশে বর্গ করে দাও, বর্গ করে দিলে কি আসবে দেখো তো ভাইয়া? বর্গ করে দিলে কি আসবে? x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু হলো r স্কয়ার। ইকুয়াল টু কত বলো তো ভাইয়া? r স্কয়ার। এই যে মানটা আসছে বা যে ইকুয়েশনটা আসছে, এটাকে আমরা বলি বৃত্তের আদর্শ ইকুয়েশন। বৃত্তের কি ইকুয়েশন? আদর্শ ইকুয়েশন। কেমন? আমি একটু বলি তোমাকে। সেটা হলো কি, এই যে x - h, এই এইচটা কি বলতো ভাইয়া? এই যে কেন্দ্রের বুঝ, এই কেটাকে বলতো ভাইয়া? কেন্দ্রের কোটি, আর এই আরটাকে বলতো ভাইয়া? ব্যাসার্ধ। ঠিক আছে ভাইয়া? আশা করি বুঝতে পারার কথা। তো এই জিনিসটাকে আমরা কি পেয়ে গেছি? বৃত্তের আদর্শ সমীকরণ। এখন যদি কোনো কারণে যদি এইখানের মধ্যে তুমি যদি পেয়ে যাও যে এই বিন্দুটা কি বলতো ভাইয়া? 0,0 কেন্দ্রে আছে। কেন্দ্র কোথায় আছে? 0,0। সে এক্সাম্পল এটা কেন্দ্র হলো এমন, তখন তোমার কি হবে একটু খেয়াল করে দেখো তো। x - 0 প্লাস y - 0 ইকুয়াল টু r স্কয়ার। তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা কার জন্য বলো তো ভাইয়া? এটা যখন হলো কেন্দ্র থাকবে মূল বিন্দুতে। কি থাকবে? কেন্দ্র থাকবে মূল বিন্দুতে। সেই ক্ষেত্রে এখন যদি ধরো এমন হয় যে কোন একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ এইটার উপরে, তার মানে ব্যাসার্ধের মান 0, তাহলে কি হবে একটু খেয়াল করে দেখো। বৃত্ত
বিন্দু বৃত্ত হয় তখন কি হবে বলো তো ভাইয়া, এক্স মাইনাস এইচ, এটা তো কেন্দ্র আছে এইচ, প্লাস ওয়াই মাইনাস কে, তাই কিনা বলো তো ভাইয়া, ইকুয়াল টু কত ভাইয়া, আর এর জায়গায় কত হবে, 0 স্কয়ার। তার মানে কি, কিন্তু দেখো ভাইয়া, এই যে যদি এই বিন্দু বৃত্তটা যদি কেন্দ্র থাকতো তখন এটার এইচ এর মান 0, কে এর মান 0 হইতো। তার মানে এটা একটা সুন্দর ইকুয়েশন চলে আসতো যদি বিন্দু বৃত্তটা কেন্দ্রে থাকতো। তার মানে কি, এখান থেকে কয়েকটা জিনিস শিখলাম, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমার কাজে লাগবে সেটা হলো এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু কত, আর স্কয়ার। একটু আমাকে বলো, তোমরা কি এই স্লাইডে যা যা জিনিস আছে এগুলোর কনসেপ্ট ক্লিয়ার হইছো কিনা একটু বলো। এই কয়েকটা জিনিসের ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার হইছো কি একটু বলো। তোমরা একটু দ্রুত রেসপন্স করবা, তাহলে আমি পরের টপিকে যেতে পারি। ক্লিয়ার ভাই? ওকে, ক্লিয়ার। যদি ক্লিয়ার হও তাহলে চলো ওই যে একটু আগে যে জিনিসটা শিখলাম সেটা কি শিখলাম, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু কি পাইছিলাম, আর স্কয়ার পাইছিলাম। এটা কার জন্য পাইছিলাম, এটা পেয়েছিলাম বৃত্তের সমীকরণের জন্য। আচ্ছা ভাইয়া, বোঝার চেষ্টা করবা। এমন যদি হয় তাহলে আমি, এটা কি ছিল, এটা ছিল বৃত্তের আদর্শ ইকুয়েশন। তো আমি বৃত্তের আদর্শ থেকে আমি একটু সাধারণে যাব। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া এটাই তো একদম সাধারণের মতো আছে, তাহলে এর চাইতে কেন আপনি আরো সাধারণে যেতে যাচ্ছেন, আপনি কি অসাধারণ করে ফেলবেন নাকি, তাই না? তোমার মনে প্রশ্ন হতে পারে। কিন্তু আমি যেটা করতে চাচ্ছি, এইরকম মাইনাস, দেখো এটাকে ভাঙলে কেমন হয় আমি একটু দেখাই তোমাকে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx প্লাস মাইনাস 2ky মাইনাস 2ky ইকুয়াল টু কত থাকে, আর স্কোয়ার থাকে। এই যে এই জিনিসটা হইছে না, এবং এবং আরো কিছু মান আছে, এবং কি আছে দেখো, প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু হলো আর স্কোয়ার। এই যে এমন মাইনাস মান আছে দেখো মাঝখানে, সবগুলা কিন্তু প্লাস নেই। তো আমার লক্ষ্য হলো যে আমরা সাধারণ বলতে গেলে কি বুঝায়, আমাদের চিহ্ন নিয়ে কোনো ঝামেলা থাকবে না, আমাদের লাইফটা হবে সহজ সরল, তাই না? তো সহজ সরল লাইফ করার জন্য সবগুলো যদি প্লাস থাকে তাহলে তো আমার লাইফটা অনেকটা কি হবে বলতো ভাইয়া, সহজ সরল হবে। আর ওই লাইফটাকে সহজ সরল বানানোর জন্য আমি কি করব, এখানে মাইনাস গুলাকে প্লাস বানানো আমার টার্গেট, এবং এইসব ঝামেলা ঝামেলাগুলো আমরা রাখতে চাচ্ছি না। তাহলে কি হতে পারে একটু দেখো তো, এটাকে মাইনাস বানানোর জন্য এস এর পরিবর্তে আমি ধরা লাগবে মাইনাস জি, আর এই যে কে এর পরিবর্তে ধরা লাগবে মাইনাস এফ। তার মানে কি, তার মানে এই কেন্দ্রটা এখন এইচ আর কে নাই, এটা হয়ে গেছে মাইনাস জি কমা মাইনাস এফ। এটা করার উদ্দেশ্য কি, আমার জীবনটাকে সহজ করা লাগবে, তাই ধরলাম। এখন ধরলে কি কি হয় বলো তো ভাইয়া, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমার এক ব্যাচের এক শিক্ষার্থী জিজ্ঞাসা করছিল যে ভাইয়া আপনি তো ধরে তো আরো ভেজাল লাগাই ফেলছেন, যে আপনার ধরেন আদর্শ ইকুয়েশনে সহজ ছিল, কিন্তু ধরলে আবার এই ধরার জন্য তো আমার মনে রাখা লাগবে, মাইনাসের তো সমস্যা পরে ভাবলাম, কিন্তু ধরার জন্য তো আমার মনে রাখা লাগবে এক্সট্রা করে, তাহলে এত কাহিনী করার দরকার কি? তো ওর এই প্রশ্নটার উত্তর আমরা একটু পরে দিব, মানে যেই স্টুডেন্টটা প্রশ্ন করছিল ওখানে উত্তর দিছি, তো তোমাদেরকে এখন একটু পরে এটার উত্তর দিচ্ছি যে আসলে কেন ধরলাম। দেখো, এক্স স্কোয়ার প্লাস 2, এইচ এর পরিবর্তে কি বসাবো, মাইনাস জি, তাই কিনা বলো তো ভাইয়া? এইচ এর পরিবর্তে বসাবো কি, মাইনাস জি। তো 2 ইন্টু মাইনাস জি ইন্টু এক্স, আর এখানে কি 2 ইন্টু মাইনাস এফ ইন্টু ওয়াই প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, খুব ভালো কথা। তাহলে এখান থেকে কি আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy। তো এই জায়গাটাতে আমি এত ঝামেলা চাচ্ছি না, তার জন্য আমি কি করলাম, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ারকে আমি সি ধরলাম। কত ধরলাম, সি ধরলাম, 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা পাইছি ভাইয়া, এই ইকুয়েশনটাকে বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ। এই ইকুয়েশনটাকে কি বলা হয়, বৃত্তের সাধারণ সমীকরণ। বুঝার চেষ্টা করো, সবই বুঝার চেষ্টা করো, এগুলো কিন্তু কঠিন জিনিস না ভাইয়া,
বৃত্তের সাধারণ সমীকরণ। তার মানে কি তুমি বৃত্তের আদর্শ ইকুয়েশন থেকে এখন বৃত্তের সাধারণ ইকুয়েশনে পেয়ে গেছো। এখন দেখো তোমার মনে রাখাটা সহজ কিনা। তোমার তো আর এইটা মনে রাখতে হবে না যে এইচ এর মান মাইনাস জি নাকি কে এর মান মাইনাস এফ, এটা ধরছিলাম, এটা তো ধরার মাঝে ছিল ভাইয়া, ওইটা তো আমার মনে রাখার দরকার নাই। আমার যে দেখো একজন সায়েন্টিস্ট বা একজন ম্যাথমেটিশিয়ান সে যখন ম্যাথগুলা কি সহজ করতে চাইছে, এই জিনিসটা ফেস করতে সে নিজে, তোমাকে তো আলটিমেটলি মনে রাখা লাগতেছে এই জিনিসটা, তার মানে তোমার লাইফটা কিন্তু আলটিমেটলি সহজ হয়েছে ভাইয়া। এই প্রসেসটা হয়তো বা তোমাকে আমি শেখানোর জন্য শিখাচ্ছি, কিন্তু এটা তো ম্যাথমেটিশিয়ানের কাজের অবধি মধ্যবর্তী কোনো পর্যায়ে, তাই না? তার জন্য আমরা এই জিনিসটা থেকে এই জিনিসটা সহজ মনে হয় বলে এটাকে আমরা সাধারণ সমীকরণ বলে থাকি। এখন দেখো ভাইয়া, এই সাধারণ সমীকরণে আসলে এখানে তো কেন্দ্র চেঞ্জ হয়ে গেছে, তাহলে কেন্দ্র কি হবে? কেন্দ্র কি আর এইচ কমা আছে, কে আছে? নাই, এটা হবে মাইনাস জি কমা মাইনাস এফ। আর ব্যাসার্ধ, আচ্ছা ভাইয়া খেয়াল করে দেখো তো এই ব্যাসার্ধ আরটা কোথায় লুকায় আছে? এই জায়গায় লুকায় আছে, তাই কিনা বলো তো ভাইয়া? কিন্তু এইচ আর কে এর পরিবর্তে আমি আবার কি ধরছিলাম বলো তো ভাইয়া? মাইনাস জি আর মাইনাস এফ। এটাকে বসাই, মাইনাস জি হোল স্কয়ার প্লাস মাইনাস এফ হোল স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু সি। তাহলে এখান থেকে আসতেছে আরটাকে যদি এক সাইডে নিয়ে নেই, আর স্কয়ার ইকুয়াল টু আসতেছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে আর ইকুয়াল টু আসতেছে, ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না, তার জন্য জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাই কিনা? এই তাই কিনা? তাই তো। এখন যদি এটা হয় তাহলে ব্যাসার্ধ আর সমান সমান কি হবে বলো তো ভাইয়া? রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। কে কে বুঝতে পারছো বলো? এই কে কে বুঝতে পারছো বলো? ওকে ওকে, এই যে সবাই বুঝতে পারছে। একজন শুধু বলছে ভাইয়া আরেকবার, বেশ সিটা কি ধরে নিলেন? কোথায় সিটা ধরে নিছি কিনা? ও আচ্ছা, দেখো সিটা কোথা থেকে আসছে তোমরা কি এটা খেয়াল করো নাই? এই যে এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস আর স্কয়ার এর পরিবর্তে আমরা কত ধরছি বলো তো ভাইয়া? এই যে সি ধরছি এখানে। কেন ধরছি? আমার লাইফটাকে সহজ করার জন্য। আমি এত বড় ইকুয়েশন মনে রাখবো না, আমি ছোট্ট একটা ইকুয়েশন মনে রাখবো। আর ব্যাসার্ধটা কই লুকায় আছিল? এই যে সি এর মাঝে লুকায় আছিল। তো এইচ এর মান বসালাম, কে এর মান বসালাম, সেখান থেকে আমি ব্যাসার্ধ আর এর মান বের করে ফেললাম। আরেকবার কোথায় আরেকবার বলবো বলো তো? দেখো আমি জাস্ট কি করলাম, আদর্শ সমীকরণ থেকে সাধারণ সমীকরণে আসলাম, প্রথমে ভেঙে দিলাম, যখন দেখলাম যে এরকম মাইনাস মাইনাসের কিছু ঝামেলা আছে, এই উস্কো ঝামেলাকে বাদ দেওয়ার জন্য এইচ এর পরিবর্তে আমি মাইনাস জি ধরলাম, কে এর পরিবর্তে আমি মাইনাস এফ ধরলাম। কেন? যাতে আমার সব প্লাস চলে আসে। এবং পরে দেখলাম যে আরেকটা উস্কো ঝামেলা আছে, এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস আর স্কয়ার, খুব বড় একটা ঝামেলা, এটার পরিবর্তে আমি সি ধরলাম। তো এই পুরো ইকুয়েশনটাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। ওকে, আশা করি বুঝতে পারার কথা। তো এইটুকু বুঝতে পারলে এখানে কিছু বৃত্তের, এবার আসি আমরা বৃত্তের বৈশিষ্ট্যতে আসি। তো এটা আসলে বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য। কেমন বৈশিষ্ট্য আমি একটু বলি। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু কত? 0। ওকে, খুব ভালো কথা। এখন এখান থেকে আমি কি কি শিখলাম বলতো ভাইয়া? এখান থেকে আমি শিখলাম প্রথমত কেন্দ্র। কেন্দ্র কি শিখলাম বলতো ভাইয়া? কেন্দ্র শিখলাম মাইনাস জি কমা মাইনাস এফ। আর আমি ব্যাসার্ধ কি শিখলাম বলতো ভাইয়া? ব্যাসার্ধ আর ইকুয়াল টু শিখলাম, ব্যাসার্ধ আর ইকুয়াল টু শিখলাম রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। ওকে, ডান।
এবার আসো ভাইয়া, এই এই যে কেন্দ্র আর ব্যাসার্ধ তো আমি শিখে গেলাম, তাই না? কেন্দ্র আর ব্যাসার্ধ আমি শিখে গেলাম। যদি কেন্দ্র আর ব্যাসার্ধ আমি শিখে যাই তাহলে কিন্তু অনেকটাই শিখা হয়ে গেছে। এই বৈশিষ্ট্য থেকে একটু আসো, বৈশিষ্ট্য দিয়ে একটু লেখো, বৈশিষ্ট্যের দিকে তাকাও। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহ কি আছে? 1 আছে, তার মানে সমান। তার মানে প্রথম শর্ত লেখো, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। ওয়াই স্কোয়ারে কি হতে হবে? সহগ সমান হতে হবে। এবং আরেকটা শর্ত লেখো, এখানে কি এক্স ওয়াই সম্বলিত কোনো পদ আছে? নাই। দেখো, এক্স সম্বলিত আছে, ওয়াই সম্বলিত আছে, কিন্তু এক্স ওয়াই সম্বলিত একসাথে নাই। লেখো, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না, সম্বলিত কোনো পদ থাকা যাবে না, পদ থাকা যাবে না। ওকে, এরপরে দেখো ভাইয়া, আর 3 নাম্বারটাই লেখো, ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হবে না, ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারবে না, ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না। ওকে, দেখো এই পয়েন্টগুলো সবাই ক্লিয়ার কিনা? এই পয়েন্ট তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সবার, এক নিমেষেই হয়ে যাওয়ার কথা। এই পয়েন্টগুলা ক্লিয়ার? হ্যাঁ, সবাই ক্লিয়ার। যদি এইটুকু ক্লিয়ার হয়ে যাও তাহলে তুমি দেখো ভাইয়া, এইটুকু ক্লিয়ার হলে আমরা এখন কোশ্চেন সলভ করব। এই তোমরা বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে বলো, তাহলে আমরা পরের টপিকে চলে যাব, আমরা কোশ্চেন সলভে যাব। ঠিক আছে ভাইয়া? আজকে আমি এক্সট্রিমলি সরি, আসলে আমার মানে তোমরা হয়তো আমাকে আমাকে জানো যে আমি যে কত ফাস্ট এবং কত মানে মানে তোমাদেরকে অল্প সময়ের মধ্যে পড়ানো শেষ করি। আজকে আসলে আমার শরীরটা পুরোটাই আগাচ্ছে না, রোজা রেখে সকাল থেকে আসলে পরীক্ষা দিয়ে তারপর কাজ করে, এই কারণে আর কি। তো আমি ইনশাল্লাহ একটু আস্তে আস্তে পড়াচ্ছি। কারো কোনো সমস্যা হচ্ছে বলো তো ভাইয়া? আস্তে আস্তে পড়ানোর কারণে কেউ কি রাগ করতেছো, কষ্ট পাচ্ছ বলো তো ভাইয়া? ম্যাথ বই থেকে করা লাগবে না, ম্যাথে শুধু ক্লাস করবা আর কোশ্চেন ব্যাংক সলভ করবা, তাহলেই হবে। ওকে ওকে, ডান। তাহলে আমি শুরু করি, ঠিক আছে? তাহলে আমি এখন কোশ্চেন সলভে যাই। কোশ্চেন সলভে গেলে প্রথম যে কোশ্চেনগুলো একটু দেখো ভাইয়া, প্রথম যে কোশ্চেনগুলো সেটা কি আছে? এরকম একটা কোশ্চেন আছে, ঠিক আছে? তো এটা কি? এটা দেখো ভাইয়া, x মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কয়ার প্লাস কে এক্স প্লাস 2, তারপরে কি আছে বলো ভাইয়া? ইন্টু ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু আছে 0। ঠিক আছে ভাইয়া? আতিক আজাদ বলছে 2 নম্বর বৈশিষ্ট্যটা, এটাতে 2 নম্বর বৈশিষ্ট্যটা বোঝানো কিচ্ছু নাই ভাইয়া। দেখো, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। এখানে কি এক্স ওয়াই একসাথে কোনো পদ আছে? দেখো তো ভাইয়া, এটাই বলছে, এখানে কোনো পদ থাকা যাবে না। ঠিক আছে, এখানে আরো একটু ক্লিয়ার হবা যদি এই কোশ্চেনটা সলভ করা বুঝো। দেখো ভাই, আগে এটা দেখো, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও। এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কয়ার প্লাস কে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখানের মধ্যে কি হয়? এখানের মধ্যে একটা পদ আসবে, দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এরকম সব আসলো। তো প্লাস একটা পদ আসবে 2xy, দেখো 2 ইন্টু এক্স ইন্টু মাইনাস ওয়াই, এরকম আসবে যদি আমি a প্লাস বি প্লাস সি সূত্র ভাঙাই। কিন্তু দেখো, আর কোনো এক্স ওয়াই জাতীয় কোনো পদ নাই, তার মানে একটা এক্স ওয়াই জাতীয় পদ আছে। এবং আরেকটা এই সাইডে দেখো, এই সাইড একটু বোঝার চেষ্টা করো, এইটাকে আর এইটাকে গুণ করলে তোমার আসবে একটা কে এক্স ওয়াই। অনেকে হয়তো বা বুঝতেছো না, আমি আবারও বলতেছি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc, বি কি আছে? মাইনাস ওয়াই ইন্টু 3। ঠিক আছে ভাইয়া? তারপরে কি 2ca, সি কি আছে বলো তো ভাইয়া? 3, এবং এ কি আছে? এক্স। আর এখানে কি আছে? এখানে আছে প্লাস কে এক্স ওয়াই, এখানে কি আছে বলো তো ভাইয়া? মাইনাস কে এক্স প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0। তো
তো এখানে একটু পুরাটার দিকে তাকাও ভাইয়া, এখানে পুরাটার দিকে তাকাও, এখানে আমাদের এক্স ওয়াই সম্বলিত পদ আছে কিনা দেখো। হ্যাঁ, এইটা একটা আছে, আর একটা কোনটা আছে বলো তো ভাইয়া, এই যে এইটা একটা আছে। কিন্তু আমার তো বৃত্তের শর্ত কি ছিল বলো তো ভাইয়া, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। এখানে বলছে কোন কে এর মান কোন মানের জন্য এটা সমান সমান কি হবে, বৃত্ত হবে। তার মানে কোশ্চেনে বলছে এটা সমান সমান বৃত্ত হবে কোন মানের জন্য, বৃত্ত হলেই তো এগুলা আর থাকা যাবে না। তাহলে এটা যদি না থাকা যায় তাহলে কে এক্স ওয়াই মাইনাস 2xy, এই যে মানটা আছে দেখো ভাইয়া, এই যে কে এক্স ওয়াই মাইনাস 2xy আছে, এইটুকু আমার থাকা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে কি কমন নেওয়া যায়, এক্স ওয়াই কে কি কমন নেওয়া যায়, কে মাইনাস 2। তো এটাকে বাদ দিব কিভাবে, যদি আমি এইটার মান 0 বানাতে পারি, কে মাইনাস 2 এর মানটা 0 বানাতে পারি, তাহলেই তো এক্স ওয়াই সম্বলিত পদটা বাদ যাবে। 0 ইন্টু এক্স ওয়াই মানে 0, তার মানে কে এর মানটা কত হবে তখন, 2 হবে। তার মানে কে এর মান কতর জন্য বলো তো ভাইয়া, 2 এর জন্য। এটা কি হবে, এটা একটা বৃত্ত হবে। এবার দেখো ভাইয়া, একটা বৃত্তের সমীকরণ হবে যদি কি জিজ্ঞেস করতেছে এখানে দেখো, এটা দেখলে আরো একটু ক্লিয়ার হবে, এটা দেখলে আরো ক্লিয়ার হবা তোমরা যারা যারা এতক্ষণ কমেন্ট করতেছিলা যে ভাইয়া বুঝি নাই। দেখো এইটা দেখলে আর একটু ক্লিয়ার হবে, একটু দেখো ভাইয়া, একটু দেখো। সেটা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার বলছে। তো আমি কি বলছিলাম, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহ কি হতে হবে, সমান হতে হবে। তার মানে এ ইকুয়াল টু বি হওয়া লাগবে। ঠিক আছে, এবার দেখো ভাইয়া, এখানে আছে কি এক্স ওয়াই সম্বলিত পদ আছে, এটা কি থাকা যাবে, থাকা যাবে না। তার মানে এইচ এর মান 0 হলেই কিন্তু এই পদটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার মানে এই শর্তটা হলো সত্য, এই শর্তটা হলো বৃত্তের জন্য শর্ত। এ বুঝতে পারছো বলো তো? এই বাকিরা সবাই বুঝতে পারলে আমি একটু পরের টপিকে যাব। রিদিতা বললো আরেকবার, তারপরে ইয়া বললো, আলিমুল বললো আরেকবার। দেখো তোমরা কোথায় বুঝতেছো না, দেখো তো আমাদের বৃত্তের শর্তে কি ছিল, দেখো বৃত্তের বৈশিষ্ট্য কি ছিল, যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহ কি হতে হবে, সমান হতে হবে, এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। তাহলে এক্স ওয়াই সম্বলিত পদ যদি সমান হতে হয়, তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহ কত আছে, এ আর বি আছে, তাহলে এ আর বি সমান হতে হবে। এবং এক্স ওয়াই সম্বলিত যেহেতু পদ থাকা যাবে না, তার মানে এইচ এর মান 0 হলেই তো এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না। তার মানে এটা সত্যি, আর বাকিগুলো কোনোটাই সত্যি না। বুঝতে পারছো এবার? দেখো কেন সত্যি না, কারণ এফ ইকুয়াল টু জি, এটা তো কোথাও কোথাও বলা নাই যে আমার এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ সমান হতে হবে, এটা কি কোথাও বলা আছে, বলা নাই। শুধুমাত্র এই শর্তটার কথাই বলা আছে। ওকে, এটাও আমরা শিখছিলাম, কে এর মান 2, এটা আমরা শিখছিলাম। ওকে, এটা হলো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ। আচ্ছা, এটা তো আর করানোর কিছু নাই, কারণ আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা কিসের ইকুয়েশন বলতো ভাইয়া, এটা হলো বৃত্তের আদর্শ সাধারণ ইকুয়েশন। কি বলতো ভাইয়া, বৃত্তের সাধারণ সমীকরণ। যদি বৃত্তের সাধারণ সমীকরণ হয়, এখান থেকে তুমি আমাকে বলো ভাইয়া বৃত্তের কেন্দ্র কত ছিল, বলতো ভাইয়া বৃত্তের কেন্দ্র কত ছিল, কেন্দ্র ছিল মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ কি ছিল বলতো ভাইয়া, ব্যাসার্ধ আর ইকুয়াল টু ছিল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটাই তো, কিন্তু এখানে কেন্দ্রের ক্ষেত্রে দেখো এই জিটা কে বলো তো ভাইয়া, এই জিটা হলো এক্স এর সহগ। দেখো এক্স এর সহগকে আমি যদি -2 দিয়ে ভাগ করি, এক্স এর সহগকে আমি যদি কি দিয়ে -2 দিয়ে ভাগ করি, তাহলে দেখো দেখো এক্স এর সহগ কত আছে 2g, তাকে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে -j। কারণ আমি -j এর পরিবর্তে কি লিখলাম, এক্স এর সহগ বাই -2। তাহলে ঠিক একই রূপে -f এর পরিবর্তে লিখতে পারি y এর সহগ বাই -2। আশা করি এটা ইজিলি বুঝতে পারার কথা। যদি বুঝতে পারো তাহলে চলো এই কোশ্চেনগুলো সলভ করা শুরু করি।
বলতেছে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এরকম হলে বৃত্তের ব্যাসার্ধের মান কত। আগে আমরা কেন্দ্র বের করব, যে কোনো কোশ্চেনের আগে আমরা কি বের করব, কেন্দ্র বের করব। কেন্দ্র কি আছে বলতো ভাইয়া, মাইনাস জি কমা মাইনাস এফ। এটা কত, এক্স এর সহগ কত আছে -4, -4 কে -2 দিয়ে ভাগ করবা। ওয়াই এর সহগ কত আছে 6 কে -2 দিয়ে ভাগ করবা, তাহলে চলে আসবে কি বলতো ভাইয়া 2, -3। এবার দেখো ভাইয়া ব্যাসার্ধ কি বলে বলতো ভাইয়া, ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি বলে, আর ইকুয়াল টু বলে √g স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। জি কে বলতো ভাইয়া, জি স্কয়ার বলতে গেলে কি বোঝায়, এই মাইনাস জি এর মান কত আছে 2 আছে, তাকে হোল স্কয়ার করো, একে হোল স্কয়ার করো, তার মানে এটা হবে জি স্কয়ার ইকুয়াল টু 4। আবার তুমি দেখো ভাইয়া এখানে মাইনাস এফ এর মান কত আছে, মাইনাস এফ এর মান -3 আছে, উভয় পাশে বর্গ করো, এফ স্কয়ার চলে আসবে, দেখো আসবে 9। তার মানে জি স্কয়ার এর মান কত 4, এফ স্কয়ার এর মান কত 9, আর সি এর মান কত আছে এখানে -12 আছে, এটাকে +12 হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে +12। তার মানে এটা হবে কত 25 করলে আসবে 5, মানে 5 একক হলো অ্যান্সার। দেখি তোমরা এই প্রশ্নটা উত্তর দাও তো এবার, দেখি কয়জন পারে। সরি এটা না, একটা কোশ্চেন মিসিং, এই কোশ্চেনটা লেখো দেখি কে কে পারে। বুদ্ধিমান হলে অ্যান্সার দিতে পারবা, ঠিক আছে। 2x স্কয়ার, সরি একটু বুদ্ধিমান হলে অ্যান্সার দিতে পারবা, তাই মনোযোগ দিয়ে সবাই দেখবা। দেখি এটা কে কে উত্তর দিতে পারে, সবাই দেখি। ভেরি গুড, অনেকেই পারছে, দেখছো ভেরি গুড। তোমরা যে আসলে জিনিয়াস সেটা হলো তার প্রমাণ। আমি দেখতে চেয়েছিলাম অনেকে এটা ভুল করে কিনা। সবসময় মনে রাখবা বৃত্তের চ্যাপ্টারের ক্ষেত্রে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগকে অলওয়েজ 1 রাখবা। কত রাখবা, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগটাকে কত রাখবা, 1 রাখবা, 1 রাখবা। ভেরি গুড। যারা পারোনি তারা একটু দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2x মাইনাস 4y প্লাস 2 ইকুয়াল টু 0। এইবার তুমি এটার বৃত্তের কেন্দ্র বের করতে পারবা। কেন্দ্র মানে কি বলতো ভাইয়া, এক্স এর সহগ সেটা কত 2, -2 দিয়ে ভাগ করবা, ওয়াই এর সহগ -4 কে -2 দিয়ে ভাগ করবা, তাহলে আসবে কত -1,2। ওকে, এবার আসো বৃত্তের শর্ত। বৃত্তের শর্ত অনেকগুলা শর্ত আছে, তো একটু ভালো করে একটু মনোযোগ দিতে হবে তোমাদেরকে, যারা মনোযোগী নাই একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে। চলো আমাদের প্রথম শর্ত কি দেখি। প্রথম শর্ত হলো যে ধরো এরকম একটা অবস্থা আছে, কি আছে, এরকম একটা অবস্থা আছে। এই অবস্থা আমার বৃত্তটা এক অক্ষ কর্তন করলো, কি করলো, এক অক্ষ কর্তন করলো, কর্তন করলো। তাহলে তুমি লেখো, তুমি একটু লেখো, কোন বৃত্ত, লেখো কোন বৃত্ত এক অক্ষকে কর্তন করলে, এক অক্ষকে কর্তন করলে কর্তিত অংশের পরিমাণ, কর্তিত অংশের পরিমাণ কত হবে বলো তো ভাইয়া, 2√g² মাইনাস সি। কত হলো, 2√g² মাইনাস সি। আবার লেখো ভাইয়া, কোন বৃত্ত যদি, কোন বৃত্ত y অক্ষকে কর্তন করলে,
দেখো বোঝার চেষ্টা করো। আচ্ছা এইটুকু আগে থাকুক, এটা হলো শর্ত 1 লেখো, এটা কত শর্ত 1। শর্ত 2 লেখো তুমি। ধরো ভাইয়া এরকম একটা অবস্থা আছে যে, ধরো এরকম একটা অবস্থা আছে যে বৃত্তটা কি করলো, ওয়াই অক্ষকে কর্তন করলো। কোন অক্ষকে? ওয়াই অক্ষকে কর্তন করলো। তখন কি হবে? তাহলে এইখানে আসো ভাইয়া, এইখানে লেখো যে কোন বৃত্ত ওয়াই অক্ষকে কর্তন করলে, ওয়াই অক্ষকে কর্তন করলে কর্তিত অংশের পরিমাণ কত হলো, 2√f²-a। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া এটা তো আপনি বললেন, আমি কেন বিশ্বাস করব যে এই পরিমাণে কর্তন করছে বা এই পরিমাণ? এটা একটা সুন্দর প্রুফ আছে তোমাদের কেতাবুদ্দিন স্যারের বইয়ে, তো আমি প্রুফটা আপাতত করাচ্ছি না, কারণ প্রুফটা করাতে গেলে আজকের ক্লাস শেষ হবে না এগুলা প্রত্যেকটা প্রুফ দেখাতে গেলে। তার জন্য একটু জেনে রাখো যে এক্স অক্ষকে কর্তন করলে এই পরিমাণ, ওয়াই অক্ষকে কর্তন করলে এই পরিমাণ। এখন এটা হওয়ার পরে দেখো, বোঝার চেষ্টা করো, এই যে দেখো, এটা হওয়ার পরে কি ঝামেলাটা হচ্ছে কি জানো? ঝামেলাটা হচ্ছে ধরো এরকম আছে, এবার কোন একটা বৃত্ত না কর্তন করে নাই, জাস্ট এক্স অক্ষকে স্পর্শ করছে। শর্ত 3 লেখো, শর্ত 3। আবার এইখানে দেখো ভাইয়া, এইখানে আবার কি হয়েছে জানো? এইখানে আবার যে সমস্যাটা হয়েছে যে কোন একটা বৃত্ত না ওয়াই অক্ষকে জাস্ট স্পর্শ করছে। এখন সমস্যাটা এই জায়গায় হয়ে গেছে যে ধরো কোন বৃত্ত, লেখো কোন বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে, বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে, জাস্ট স্পর্শ করলে। আচ্ছা কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তুমি আমাকে বলো ভাইয়া, জাস্ট এক্স অক্ষকে স্পর্শ করলো তখন কি কি হতে পারে? একটু ঘটনাগুলো বুঝাই বলো তো, কি কি হতে পারে? যেটা হতে পারে কি জানো, এইখানে জাস্ট এক্স অক্ষকে স্পর্শ করছে বলে এটার কর্তৃত অংশ 2√g²-c, এটা কি কিছু কাটছে? কাটে নাই, সেটা পরিমাণ 0। তাহলে এখান থেকে দেখো 2 কে ভাগ করে দিলে √g²-c=0, তাহলে c হচ্ছে g²। তার মানে কোন বৃত্ত যদি তোমার হলো কি করে বলো তো ভাইয়া, এক্স অক্ষকে স্পর্শ করে তখন c হয় g²। এরপর লেখো শর্ত 4, শর্ত 4। দেখো কোন বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন কি হয়? কোন বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয় জানো? ওয়াই অক্ষকে স্পর্শ করলে যে সমস্যাটা হয় সেটা কি? সেটা হলো যে 2√f²-c হয়ে যায় 0, জাস্ট স্পর্শ করছে, কাটে নাই, তার মানে c f²। কয়জন ক্লিয়ার হয়েছে বলো তো? এইটুকু কয়জন ক্লিয়ার হয়েছে বলো? ওকে, ক্লিয়ার। যদি এইটুকু ক্লিয়ার হয় ভাইয়া, তাহলে দেখো আমি একটু, দেখো তোমরা এটা নতুন পেজে যাও, শর্ত 5, আর এটা আমি এখন নতুন আরেকটা শর্ত লিখবো, শর্ত 6। কেন একটু দেখো, এইখানে কি হয়েছে জানো? তুমি একটা তো c g² পাইছিলা, কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করলে আরেকটা ঘটনাও ঘটে, কি জানো? একটু দেখো এইটার মান কত বলো তো ভাইয়া, h, k। তাহলে h এর মান কতটুকু একটু খেয়াল করে দেখো তো, এতটুকুর মান হলো h এর মান, তার মানে এইটুকুর মানও হলো h এর মান, কিন্তু k এর মান কতটুকু? এইটুকু। এখন দেখো ভাইয়া
এই যে কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা কি বলি, বৃত্তের ব্যাসার্ধ বলি। তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ আর কেন্দ্রের কুটি হলো সমান। তার জন্য আমরা বলতে পারি কোন বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কেন্দ্রের কুটি। কে কে বুঝতে পারছো? এরপরে দেখো ভাইয়া এইখানে আবার আসো, এইখানে কি হয়েছে, ধরো এইটার মান কত, এইচ কমা কে, তাহলে এইটুকুর মান কত এইচ, তাহলে এইটুকুর মান কত এইচ, তাহলে এইটুকুর মান কত কে। তাহলে দেখো ভাইয়া এই এইচটা কে, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। তার মানে ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান হয়ে যায় কেন্দ্রের বুজ। এটা কি, এটা হলো বুজ। তার মানে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি হয় বলো তো ভাইয়া, কেন্দ্রের বুজ। এই হলো 6টা শর্ত। এই 6টা শর্ত দিয়ে আমরা একটু পড়াশোনা করব। আর একটা শর্ত করি, আগে বলো এই 6টা শর্ত সবাই ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার। যদি ক্লিয়ার হও তাহলে চলো আমি একটু আরেকটা, এই যে একটু আমি এখানে যাব। দেখো এইখানে গেলে কি হয়, ধরো কোন একটা বৃত্ত এরকম আছে, কোন একটা বৃত্ত কি অবস্থা আছে দেখো এরকম আছে। এই বৃত্তটা কি হয়েছে দেখো তো ভাইয়া, বৃত্তটি এক্স ও ওয়াই উভয় অক্ষকে, দেখো এক্স ও ওয়াই কি উভয় অক্ষকে স্পর্শ করলে, উভয় অক্ষকে স্পর্শ করলে কি হবে বলতো ভাইয়া, বৃত্তের কি হবে বলতো ভাইয়া। এই একটু আগে দেখো উভয় অক্ষকে স্পর্শ করলে আমরা কি কি শিখাইছিলাম বলতো ভাইয়া, আমরা অনেকগুলো জিনিস শিখাইছিলাম। প্রথমে শিখাইছিলাম সি ইকুয়াল টু জি স্কয়ার, সি ইকুয়াল টু এফ স্কয়ার, তাহলে এখানে ডিরেক্ট হবে সি ইকুয়াল টু জি স্কয়ার ইকুয়াল টু সি ইকুয়াল টু এফ স্কয়ার। এবং আরেকটা জিনিসও হবে এখানের মধ্যে, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান হবে কেন্দ্রের বুজ সমান সমান কেন্দ্রের কুটি। এই হলো ঘটনা। আশা করি বুঝতে পারার কথা, ঠিক আছে? যদি বুঝতে পারো তাহলে চলো কোশ্চেন সলভে যাই। বলতেছে যে কোন বৃত্ত যদি এই বৃত্তটা দেখো, বৃত্তের সাধারণ সমীকরণ ওয়াই অক্ষকে স্পর্শ করে, তখন আমরা জানি দুইটা জিনিস, সি ইকুয়াল টু এফ স্কয়ার এবং বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান কি মডুলাস অফ কি বলতো ভাইয়া, বৃত্তের বুজ। ঠিক আছে, এটা আমরা জানি। দেখি এখানে কোন অপশনটা আছে, তার মানে এখানে আছে সি ইকুয়াল টু এফ স্কয়ার, তার মানে এটা অ্যান্সার সঠিক। এখানে বলতেছে যে কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন সি এর মান কত, সি ইকুয়াল টু জি স্কয়ার। জি বলতে গেলে কি বোঝায়, এক্স এর মাইনাস জি বলতে গেলে কি বোঝায়, এক্স এর সহগের মান কত, -4 কে -2 দিয়ে ভাগ করো, তাহলে আসতেছে 2, তাকে হোল স্কয়ার করো, করলে কি আসতেছে জি স্কয়ার মানে 4, তার মানে সি ইকুয়াল টু 4। এরপরে আসো ভাইয়া, বলতেছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, ধরো কোন একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কি বলতো ভাইয়া, দেওয়া আছে কত 4, এরপরে বলতেছে যেটা ওয়াই অক্ষকে স্পর্শ করলে, এই যে এটা কোন অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে। দেখো ভাই এইটুকুর মান যদি 4 হয় তাহলে এইটুকুর মানও 4, তাহলে আমরা জানি যে কোন বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি হয়, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কেন্দ্রের বুজ। কি কেন্দ্রের বুজ, কেন্দ্রের বুজ কত আছে -4, সেটা মডুলাস মানে হয়ে যাবে 4, যেহেতু ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না। এটা বলো দেখি, এটা কে কে পারে, 4 নাম্বারটা দেখি কে কে পারে বলো।
ওকে ভেরি গুড, অনেকে পারছে। ওকে ভেরি গুড, তোমরা তো অনেকই পারছো, তাহলে পারে না কে বলছে? ভেরি গুড, সবাই পারছে মোটামুটি, দেখছো সবাই পারে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু হয় কত? এফ স্কোয়ার। কিন্তু আমরা আরেকটাও জানি বৃত্তের ব্যাসার্ধ সমান কত হয় বলো তো ভাইয়া? আর ইকুয়াল টু হবে কেন্দ্রের বুজ, তার মানে 4, মানে হলো 4 হলো কারেক্ট আনসার। ওকে এবার দেখি এটা মানে কি বলতো ভাইয়া? ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু কি? এফ স্কোয়ার। এফ এর মান কত আছে বলতো ভাইয়া? মাইনাস এফ ইকুয়াল টু -4 কে -2 দিয়ে ভাগ করলে 2, আর এটাকে হোল স্কোয়ার করা মানে এফ স্কোয়ার, এফ স্কোয়ার করা মানে 2 স্কোয়ার, মানে হলো 4। 4 হলো কারেক্ট আনসার, তাই কি না? বুঝতে পারার কথা। চলো এবার দেখি আমাদের কি কোশ্চেন করতেছে। এরকম একটা বৃত্ত নিলাম, বলতেছে যে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস কি বলতো ভাইয়া? ব্যাস আর যে কি, কেউ কি জানো ব্যাস কি আর যে কি? ব্যাস হলো কি জানো? ব্যাস হলো যে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, বৃত্তের কেন্দ্র দিয়ে যেতেই হবে, বৃত্তের কেন্দ্র দিয়ে যেতে হবে, এবার মনে রাখবা। আর যে কি, যে হলো বৃত্তের কেন্দ্র দিয়ে গেলেও হবে না গেলেও হবে, গেলেও হবে না গেলেও হবে, গেলেও হবে না গেলেও চলবে। তার মানে সকল ব্যাসই হলো যে, দেখো না গেলেও চলবে। তার মানে আমি কি বলতে পারি দেখো তো? আমি বলতে পারি সকল ব্যাস হলো যে। কিন্তু সকল যে কি ব্যাস? দেখো সকল যে কিন্তু ব্যাস না, কারণ যে কেন্দ্র দিয়ে নাও যেতে পারে, কিন্তু সকল ব্যাস কিন্তু কেন্দ্র দিয়ে যেতে হবে, মাস্ট শর্ত এইটা। তার মানে এই যে এটা কি? এটা হলো একটা ব্যাস। তো ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু বলছে, একটা প্রান্ত বিন্দুকে আমি x1, y1 ধরলাম, আর একটা প্রান্ত বিন্দুকে আমি x2, y2 ধরতেছি। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এখানে বৃত্তের কেন্দ্র তুমি কিভাবে বের করবা? বৃত্তের কেন্দ্র বের করার নিয়ম কি বলো তো ভাইয়া? x1 প্লাস কি বলো তো ভাইয়া? x2 ডিভাইডেড বাই 2 এবং y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, তাই কিনা? এখন খেয়াল করে দেখো তুমি কি করলা বলো তো ভাইয়া? তুমি কি করলা? তুমি সুন্দর করে এদের মধ্যবিন্দু জানো বৃত্তের যেহেতু কেন্দ্র, তাহলে এদের মধ্যবিন্দু বের করে বৃত্তের কেন্দ্রটা তুমি পেয়ে গেলাম, কেন্দ্রটা পেলাম আনলাম। এখন বৃত্তের সমীকরণ কি হবে বলো তো ভাইয়া? তুমি ধরো বৃত্তের কেন্দ্র জানো আর ব্যাসার্ধ বলো তো জানবা না, এটা পুরাটা দূরত্ব জানো কিনা বলো তো ভাইয়া? দূরত্ব জানো। সেই দূরত্ব যদি হয় ডি, তাকে 2 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবা ব্যাসার্ধ। তার মানে এই যে ব্যাস, তাকে 2 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবা? ব্যাসার্ধ। তার মানে তুমি কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো। ওই যে আমাদের সূত্র মনে আছে, আদর্শ সমীকরণ কি ছিল? x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। তার মানে কেন্দ্র আর ব্যাসার্ধ জানো, আমরা সমীকরণ পেয়ে যাইতাম। কিন্তু এত মেলা ঝামেলা ভাইয়া, এই ঝামেলা আমরা করতে চাই না। আমরা কি করব জানো? এরকম যখন প্রান্তবিন্দু দেওয়া থাকবে তখন বৃত্তের সমীকরণ হবে, বৃত্তের সমীকরণ হবে, সুন্দর করে লিখে নাও, x - x1 x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়াল টু 0। বুঝতে পারছো ভাইয়া? এই যে এখানে তোমার কি করবা বলো তো ভাইয়া? x1 x2 এর মান জানো, y1 y2 এর মান জানো, বসাই দিলে ম্যাথ শেষ। ওকে ভেরি গুড। ওকে ক্লিয়ার। এ ক্লিয়ার হলেই কিন্তু আমরা সামনে আগাতে পারবো। দেখো কোন বৃত্তের যদি বলা হয় যে এরকম, যে কোন বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র কত দেওয়া আছে দেখো তো? কেন্দ্র দেওয়া আছে 3,5 এবং একটা ব্যাসের, দেখো একটা ব্যাস যদি এটা ব্যাস হয় তাহলে ব্যাসের একটা প্রান্ত দেওয়া আছে কত? 3,5, দেখো সরি 7,3।
তাহলে বলতেছে যে অপর বিন্দুটা কত। বলো তো ভাই এটা মূল বিন্দু দিয়ে করতে পারি না? মূল বিন্দুর ভুজ যদি 3 হয় তাহলে আমরা জানি যে এটা যদি x, y হয় তাহলে 7 + x ডিভাইডেড বাই 2, তার মানে এখান থেকে করলে কি আসবে x + 7 = 6, তাহলে x = -1। আর এখানে দেখো 5 হবে y + 3 ডিভাইডেড বাই 2, তাহলে y + 3 হলো 10, তাহলে y হবে কত 7। বুঝতে পারছো কয়জন? ভেরি গুড, অনেকেই পারছে। আচ্ছা এখানে আরেকটা কোশ্চেনও ছিল এই টাইপেরই কোশ্চেন, যে ধরো তোমাকে এরকম একটা প্রশ্ন দিছিল, যে কি প্রশ্ন দিছিল, যে ধরো কোন একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে এরকম 1,2 হলে তাহলে বৃত্তের কেন্দ্র কত? বলো তো ভাইয়া, ব্যাসের প্রান্তবিন্দু দুইটা দেওয়া থাকলে কেন্দ্র কি বের করা কঠিন? জাস্ট মূল বিন্দুর কনসেপ্ট দিয়ে আমরা বের করে ফেলবো। এই হলো ম্যাথ। এই পারবা না? বলো তো ভাইয়া পারবা কিনা বলো। পারবা কিনা বলো। ওকে, যদি পারো তাহলে তোমাদেরকে একটা ম্যাথ দেই, দেখি কয়জন পারে। ওকে ওকে, দেখো এবার আসো একটা কনসেপ্ট শিখাই, তারপরে ম্যাথ দিচ্ছি। দেখো আজকে দেখো এই যে দেখো এটা একটা বৃত্ত আছে, আরেকটা বৃত্ত নাও, এরকম একটা বৃত্ত আছে। তো এই বৃত্তটার ইকুয়েশন ধরলাম x1 হোল স্কয়ার প্লাস y1 হোল স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2f(y1 + c), আর এই বৃত্তটার ইকুয়েশন হলো x2 হোল স্কয়ার y2 হোল স্কয়ার প্লাস 2gx2 প্লাস 2f(y2 + c2), ঠিক আছে, ইকুয়াল টু 0। তো এরকম যখন দুইটা বৃত্ত থাকে এবং তাদের যদি একটা সাধারণ জে থাকে, একটা কমন জে, দেখো এইটারও এটা কমন জে, এটারও একটা কমন জে, তখন তুমি কি করবা জানো? সাধারণ জে এর সমীকরণ কি বের হবে জানো? সাধারণ জে এর সমীকরণ কি হবে জানো? সমীকরণ হবে এই প্রথম বৃত্তের ইকুয়েশন, মানে ধরলাম আমি এই প্রথম বৃত্তকে আমি যদি Q1 বলি, ইকুয়েশনটা মাইনাস দ্বিতীয় বৃত্তের ইকুয়েশন Q2 ইকুয়াল টু হলো 0। এই যে মানটা আসবে এটাই হলো কি সাধারণ জে সমীকরণ। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া যেহেতু একটা সরল রেখা, তাহলে আমার তো বৃত্তের ইকুয়েশন থেকে বৃত্তের ইকুয়েশন বাদ দিলে কি সরল রেখা আসবে? দেখো আসবে। কেন আসবে জানো? ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ও সরি, দেখো এখানে মধ্যে ও কি কোশ্চেনে অ্যাড করে না নাকি কোশ্চেন লাস্টে রাখছে? ও আচ্ছা, কোশ্চেনটা অ্যাড করতে ভুলে গেছে। দেখো আমি একটু তোমাকে এটা বুঝাই, যে ধরো একটা বৃত্ত আছে, বলছে যে বৃত্তের ইকুয়েশন হলো x² + y² + 4x + 6y + 5 = 0, এবং আরেকটা বৃত্তের ইকুয়েশন হলো x² + y² + 2x + 3y + 1 = 0 হলে বৃত্তের সাধারণ জে এর ইকুয়েশন কত? এরকম একটা কোশ্চেন করলো। তোমাকে সবসময় মনে রাখা লাগবে কি, সেটা হচ্ছে এই বৃত্ত থেকে তোমাকে এই বৃত্তটা বাদ দেওয়া লাগবে। তার মানে x² + y² + 4x + 6y + 5 মাইনাস x², দেখো x² + y² + 2x + 3y + 1 = 0। তাহলে এখান থেকে তুমি দেখো ভাইয়া, এখান থেকে কি কি বাদ যাচ্ছে? x² + y² + 4x + 6y + 5
মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে এইটা বাদ যাচ্ছে, এইটা বাদ যাচ্ছে, তাহলে এখান থেকে থাকতেছে কি 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0। এই যে দেখো এর কি চলে আসছে, দেখো এই কারণে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে এমনি বাদ চলে যায়, যার ফলে আমরা কি বলতে পারি বলো তো ভাইয়া, আমরা বলতে পারি যে একটা সাধারণ সরলরেখার ইকুয়েশন চলে আসছে। বুঝতে পারছো ভাইয়ারা? সবাই ক্লিয়ার কিনা বলো, কনসেপ্টটা ক্লিয়ার হলে বলো। ওকে দেখো আমরা একেবারে আমরা দেখো কনসেপ্ট আরো আছে, আমি আরেকটা কনসেপ্ট শিখাই। দেখো একটু বৃত্তের স্পর্শক লেখো, আমরা একেবারে শেষ করে দিব আজকে আর বেশি সময় নিব না তোমাদেরকে, একেবারে শেষ করে দিচ্ছি। দেখো আশা করি যে এটা নিয়ে কোনো সমস্যা হবে না এই চ্যাপ্টার নিয়ে, আশা করি ঠিক আছে। ওকে দেখো বৃত্তের স্পর্শক তোমাকে কি বলে এটা একটু শিখা লাগবে, কারণ এটা থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হবে তোমার, ঠিক আছে ভাইয়া? এটা থেকে তোমার ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হবে, তার জন্য একটু শিখা লাগবে। তোমাদের চাইতে বেশি আমার কষ্ট হচ্ছে, কারণ আমি রোজা রেখে আজকে সকাল থেকে দৌড়াদৌড়ি করতেছি, তো যার ফলে আমার কষ্ট হচ্ছে তোমাদের চাইতে হয়তো বা বেশি। তো একটু তোমরা একটু কষ্ট করে ভাইয়ের সাথে থাকো, ঠিক আছে? ওকে দেখো বৃত্তের স্পর্শক কি বলে একটু খেয়াল করে দেখো, এটা একটা বৃত্ত, তো এটার স্পর্শক হলো কি এরকম একটা ইকুয়েশন, তাই না? বলো তো ভাইয়া, এরকম একটা সরলরেখা, আরো সহজ করে দেই, এরকম একটা সরলরেখা। তাহলে এখানের মধ্যে দেখো স্পর্শক কি, আসলে স্পর্শক একটি সরলরেখা। স্পর্শক কি? স্পর্শক একটি সরলরেখা। তার মানে কি ভাইয়া বলো তো ভাইয়া, স্পর্শক কি? স্পর্শক একটি সরলরেখা। প্রথম জিনিস ডান, স্পর্শক একটি কি সরলরেখা। দ্বিতীয় জিনিসটা কি বোঝার চেষ্টা করো, স্পর্শক কি? স্পর্শক একটা সরলরেখা। দ্বিতীয় যে জিনিসটা হলো, হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে আশা করি। দ্বিতীয় জিনিসটা হলো যে এইখানের মধ্যে একটু দেখো ভাইয়া, তোমরা এটা দেখলে বুঝতে পারবা যে ধরো এটা কি, এটা হলো বৃত্তের কেন্দ্র, সেটা কত h, k, তাই কিনা? ওকে, তো তুমি আমাকে বলো ভাইয়া, এই যে কেন্দ্র থেকে আমরা জানি যে কোনো ধরো সরলরেখা থাকে, এই বিন্দুটা দেওয়া থাকলে এক্স কমা ওয়াই দেওয়া থাকলে, তাহলে আমরা লম্ব দূরত্ব বের করতে পারি কিনা, এটাকে কি বলা হয়? ওই সরলরেখার লম্ব দূরত্ব, পারি কিনা? তার মানে এটা কি বলো তো ভাইয়া, এটা হলো লম্ব দূরত্ব। এবং আরেক ভাবে চিন্তা করে দেখো, যেহেতু এটা কি বলতো ভাইয়া, এইটা হলো কি বলতো ভাইয়া, এইটুকু বুঝ আর এইটুকু কি কুটি, তাই কিনা? তাহলে এটা কি? এটা হলো কুটি, বা আরেক ভাবে তুমি আরো ব্যাখ্যা করতে পারো, এটা কি? এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। কেমনে দেখো তো ভাইয়া, কেন ব্যাসার্ধ? কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। কুটি তো এটা আসবে কোন হিসাবে বলো তো ভাইয়া? যখন আমার কি থাকবে, আমি একটু ভুল বলতেছিলাম, যখন আমার কি থাকবে বলো তো ভাইয়া, আমার এটা যখন স্থানাঙ্কে থাকবে, তার জন্য এটা কি? এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। কি? বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ বিন্দুর দূরত্বকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। তার মানে সরল, এই যে দেখো বৃত্তের ক্ষেত্রে স্পর্শকের মেইন শর্ত হলো, স্পর্শকের প্রধান শর্ত হলো ব্যাসার্ধ সমান সমান, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান লম্ব দূরত্ব। বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কোন দূরত্ব বলো তো ভাইয়া? লম্ব দূরত্ব। এইটুকু বুঝতে পারছো কয়জন? এইটুকুই হলো আমাদের মেইন কনসেপ্ট। এইটুকু বুঝতে পারলে আমরা ম্যাথ প্র্যাকটিস দিয়ে বাকি সবকিছু করব। আমি ম্যাথ বেশি করাবো না, আমি একটা ম্যাথ করাবো এই টপিকটা থেকে। তাই একটু বলো তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হইছো কিনা? কনসেপ্টটা ক্লিয়ার হইলে আমি ম্যাথে যেতে পারবো।
ওকে, লম্ব দূরত্ব বের করা দেখাবেন একটু? হ্যাঁ, সবই দেখাবো ভাইয়া, এখনো আমার কনসেপ্ট তো এখনো শেষ হয় না। আমি প্র্যাকটিসে গেলেই তোমাকে লম্ব দূরত্ব এক এক করে দেখাচ্ছি। এবার দেখো, আমি এই কোশ্চেনটাও করাবো, এই কোশ্চেনটাও করাবো, ঠিক আছে? আগে তোমাকে একটু দেখো ভালো করে। এই যে এটা কি, এটা হলো বৃত্ত, ঠিক আছে? এখন বৃত্তের জন্য একটা সরলরেখা আছে, অবশ্য সরলরেখা। তো সরলরেখার ইকুয়েশন আছে y = mx + c, আর এখানে বৃত্তের ইকুয়েশন কি, x² + y² = a²। তাহলে এই ইকুয়েশন থেকে আমি বুঝতে পারি কি বলতো ভাইয়া, বৃত্তের কেন্দ্র কত বলতো ভাইয়া, 0,0। কারণ এটা কি বলতো ভাইয়া, এটা হলো কেন্দ্রটা আছে মূল বিন্দুতে। তার মানে কি, এইখানে আমি বুঝে গেলাম যে কেন্দ্র হলো 0,0। আর এইখানে আমি কি লিখতে পারি বলতো ভাইয়া, mx - y + c = 0। এই হলো কি, এটা হলো কি সরলরেখার ইকুয়েশন। তাহলে আমরা আগে লম্ব দূরত্বটা বের করব কিভাবে, এটা আগে জানা লাগবে, তাই না? লম্ব দূরত্ব বের করার নিয়ম কি জানো? সেটা হলো যে এই যে সরলরেখাটা আছে না m, x এর এবং y এর জায়গায় আমি শুদ্ধি পরীক্ষা বা সিদ্ধ করে দিব। দেখো এই মানগুলা বসাই দিব, -0 + c √x এর সহগ এবং y এর সহগ বসাবো, m² + -1 হোল স্কয়ার। ঠিক আছে ভাইয়া? তাহলে এখানে কত থাকে, c √m² + 1। তাই কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ, লম্ব দূরত্ব। এখন যদি এইটা হয় ভাইয়া, তুমি আমাকে বলো ভাইয়া, আমি লম্ব দূরত্ব পেয়ে গেলাম, বৃত্তের ব্যাসার্ধ সমান কত হবে বলো তো ভাইয়া? এই যে এটা কি, a, তার মানে বৃত্তের ব্যাসার্ধ সমান a। তার মানে আমি শর্তমতে কি বলতে পারি, আমি শর্তমতে বলতে পারি লম্ব দূরত্ব c √m² + 1 = আমি বলতে পারি a। বলতে পারি কিনা? হ্যাঁ পারি। তাহলে এটা করলে আমি উভয় পাশে কি করব, বর্গ করব। বর্গ করে দিলে কি হয় বলো তো ভাইয়া, c² আর এটা হলো m² + 1 = a²। কিন্তু আমার এখানে কিসের মান বের করতে বলছে, c এর মান। তাহলে দেখো ভাইয়া, আমি কি করতে পারি, c² লিখতে পারি a² m² + 1, আর c লিখতে পারি ± a √m² + 1। এটাই হলো অ্যান্সার। দেখো, ± a √1 + m²। এ বুঝতে পারছো সবাই? সবাইকে এটা বুঝতে পারছো কিনা একটু বলো, আমি একটু বসি, বুঝতে পারছো কিনা বলো। হ্যাঁ, করাবো তো। কোশ্চেন ব্যাংক সলভিং না, এটা হলো প্রবলেম। কালকে হবে ডাউট সলভিং ক্লাস তোমাদের। কালকে ডাউট সলভিং ক্লাস হবে, যেই ডাউট গুলো থাকবে সেগুলো সলভ করাবে তোমাদের ভাইয়ারা। লম্ব দূরত্বটা বুঝো নাই? দেখো লম্ব দূরত্বটা কি বলে, যে যেই ইকুয়েশনটা থাকবে সেই ইকুয়েশনের মধ্যে তুমি জাস্ট কি করবে, উপরে বসাবে ইকুয়েশনটা। ধরো আছে x + y - 5 = 0। আর তোমাকে এই যে এখানে কেন্দ্রটা কত আছে, 0,0 ধরলাম, কেন্দ্র আছে 0,0। তো তুমি আগে কি করবা জানো, এই ইকুয়েশনটা বসাবা, x + y - 5। এই ইকুয়েশনে x এবং y কে সিদ্ধ করবা, যেমন 0 + 0 - 5, ঠিক আছে? √x এর সহগ আছে কত, 1², y এর সহগ আছে কত, +1²। তার মানে এখানে হবে মডুলাস অফ 5/√2। এইটাই বুঝতে পারছো বিষয়টা? যদি লম্ব দূরত্ব এই যে এটা বের করে ফেলতে পারো, আর লম্ব দূরত্বে কি হয় জানো, x এর সহগটাকে আমি নিচে হোল স্কয়ার করি, y এর সহগটাকে আমি নিচে হোল স্কয়ার করি। তো y এর সহগ আসলে -1, সেটাকে করলে 1 হয়। তো এই লম্ব দূরত্ব সমান আমি একটু আগে তোমাকে কনসেপ্ট শিখে আসছিলাম, লম্ব দূরত্ব সমান কি বলো তো ভাইয়া, বৃত্তের ব্যাসার্ধ। তো ওইটাই বসাইছি। দেখো, লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই যে লম্ব দূরত্ব মডুলাস দিছে, আর উভয় পাশে হোল স্কয়ার করে ফেলছি যাতে এটা সহজ হয়ে যায়। তো আশা করি বুঝতে পারার কথা। ওকে, বুঝছি। বুঝতে পারলে বলো, তাহলে এই ম্যাথটা এখন তোমরা ইজিলি করতে পারবা। দেখো 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 দেখো, এই ম্যাথটা তাহলে ইজিলি করতে পারবা। তোমরা আগে বলো বুঝছো কিনা। বুঝতে পারলে দেখবে এই টপিকটা পুরো পানির মতো সহজ, যদি একবার বুঝতে পারো। আর না বুঝলে কোনো সমস্যা নেই, সামনে আরেকটা ম্যাথ বুঝাবো, সেটা দিয়ে বুঝে যাবা, ঠিক আছে? এই যে দেখো, বৃত্তের কেন্দ্র কি, বৃত্তের ইকুয়েশন কি বলতেছে, x² + y² - 8x - 2y + 4
ইকুয়াল টু কত 0। তাহলে এই ইকুয়েশন থেকে বৃত্তের কেন্দ্র তুমি পেয়ে যাবা। এক্স এর সহগকে তুমি -2 দিয়ে ভাগ করো, ওয়াই সহগকে তুমি -2 দিয়ে ভাগ করো, তাহলে আসবে 4,1। তার মানে কেন্দ্র পেয়ে গেছো। এবার সাদা এই সরলরেখাটার ইকুয়েশন কি জানো? সরলরেখাটার ইকুয়েশন জানো 3x + by - 1 = 0। তাহলে লম্ব দূরত্ব কি জানো? লম্ব দূরত্ব তুমি জানো কি বলো তো ভাইয়া? লম্ব দূরত্ব জানো যে এইটাকে সিদ্ধ করে দিবা। 3x এর জায়গায় ভুজের মান বসবে 4, y এর জায়গায় কিসের মান বসবে? কুটির মান বসবে 1 * b, কারণ কুটির জায়গায় y এর জায়গায় বসবে 1 * b, আর -1 √ কি হবে? x এর সহগ কত? 3² মানে 9, y² সহগ হবে b²। তো এইটা হলো লম্ব দূরত্ব। আর বলো তো ভাইয়া বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ হবে r ইকুয়াল টু হবে √g², g মানে 16, f² মানে 1, মাইনাস c এর মান কত বলো তো ভাইয়া? এই যে এখানে c এর মান কত? 4, সেটা বাদ দিবা, তার মানে √13। তার মানে এইটা সমান সমান কত হবে? √13। ঠিক আছে ভাইয়া? √13 হলে এখানে কি আসতেছে দেখো তো ভাইয়া? 12 থেকে 11 প্লাস b আর √9 প্লাস b² সমান সমান কি? √13। এটাকে উভয় পাশে হোল স্কয়ার করে দাও, তাহলে কি থাকতেছে দেখো তো? থাকতেছে 11 প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 13 × 9 প্লাস b²। বলো বাকি ক্যালকুলেশন করতে পারবা কিনা বলো? কে কে বুঝতে পারছো বলো? কে বুঝতে পারছো এবার বলো? এটা বাকি ক্যালকুলেশন করতে পারবা না। জাস্ট কাজ কি জানো? কাজ হলো যে প্রথমে তুমি কেন্দ্র বের করবা, ব্যাসার্ধ বের করে ফেলবা, লম্ব দূরত্ব আর সমান সমান ব্যাসার্ধ, কাজ শেষ। ক্লিয়ার? এটা ক্লিয়ার হলে আশা করি যে এই ম্যাথটা তোমরা এখন নিজেরা এগুলো যত ম্যাথ আছে সব করতে পারবা। পারবা না বলো তো ভাইয়া? সবগুলা করতে পারবা, সব এম এর মান যা আছে তাই করতে পারবা। তো এগুলো সব হলো এসডব্লিউ সব নিজ দায়িত্বে করে ফেলতে হবে, ঠিক আছে? পরীক্ষা আসবে ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। লাস্ট টপিক আজকের ক্লাসে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। আরো দুই একটা এক্সট্রা টপিক যেগুলো লেস ইম্পর্টেন্ট, যেগুলো হয়তো বা এই বছর আসলে পড়ানো উচিত না, কারণ এই বছরের বিষয়টা একটু ভিন্ন, যেহেতু স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, তার জন্য ওই টপিকগুলোকে স্কিপ করে আমরা এই টপিকগুলো শেষ করানো হচ্ছে। ঠিক আছে ভাইয়া? একেবারে লেস ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমরা ধরি নাই এবার, যেটা গতবার হয়তো বা পড়ানো হয়েছিল। এবার দেখো ভাইয়া বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কি বলে? বৃত্ত ধরো এরকম একটা বৃত্ত আছে, তো এই বিন্দু থেকে তুমি কি করলা? এই বৃত্তটার স্পর্শকের দৈর্ঘ্য বের করবা, এইটুকুর দৈর্ঘ্য বের করবা। তো এইটুকুর দৈর্ঘ্য হোয়াট কত হবে বলো তো ভাইয়া? কত হইতে পারে? ধরো তোমার বিন্দুটা হলো আছে x, y তে, আর এই বৃত্তের ইকুয়েশনটা আছে কি? x² + y² + 2gx + 2fy + c। তো মনে রাখবা সব সময় যে এরকম যখন বৃত্তের ইকুয়েশন থাকবে এবং এরকম যদি কোনো একটা বিন্দু দেওয়া থাকে, স্পর্শকের দৈর্ঘ্য কি হবে জানো? তুমি ডিরেক্ট রুট করে দিবা। ডিরেক্ট কি করবা? রুট করে দিবা। মানে কি জানো? মানে হলো যে এই রুট করে তুমি x এবং y কে সিদ্ধ করে ফেলবা। কি করবা? শুদ্ধি মানে সিদ্ধ করে ফেলবা, বা সিদ্ধ পরীক্ষার মতো কি করবা? শুদ্ধি পরীক্ষার মতো এখানে x এবং y এর মান গুলা বসাই দিবা। বসাই দিলে এইটুকু রুটের মধ্যে যা মান আসবে তাই হলো অ্যান্সার। এক্সাম্পল দেখতে চাচ্ছ? এটা দেখো, এখানে সমস্যা কি জানো? এখানে সমস্যা হলো 2x² + 2y² - x + 3y + 1 = 0। তো মনে রাখবা সব সময় বৃত্তের চ্যাপ্টারে আমি বলে দিছি যে x² এবং y² সহগ তোমাকে কত হওয়া লাগবে? 1 নেওয়া লাগবে। তাহলে 1 নিতেই হবে মাস্ট, না হলে ম্যাথ করাতে তুমি কোনো অ্যান্সার মিলাতে পারবা না। ঠিক আছে ভাইয়া? কারণ আমরা শর্তই কিন্তু শিখে আসছি, ½ = 0। তো এরকম যদি হয় তাহলে এটার মধ্যে এরকম রুট দিয়ে দাও। কোন বিন্দু বলছে? 1 1, তাহলে 1টা বসাও, 1² + -1² কখন বসাইছি দেখছো? x² এবং y² সব 1 করে, তারপরে কি আছে? -½ × 1 + 3/2 × -1 + ½ এখন এই যে হাফ আর এই যে হাফ কাটাকাটি, ঠিক আছে ভাইয়া? তাহলে এখানে থাকে কি? 2 - 3/2, তার মানে এখানে থাকে √2
টু 4 মাইনাস 3 মানে 1/√2। এই হলো আজকের ওভারঅল ক্লাস। এই হলো কি বলতো ভাইয়া আজকের ওভারঅল ক্লাস। ক্লাসটা যে শেষ করতে পারছি এটাই হলো বড় বিষয়, ঠিক আছে ভাইয়া? ক্লাসটা যে শেষ করতে পারছি এটাই হলো বড় বিষয়। আসলে আমার মাথা ঘুরতেছে, মানে আমি হয়তোবা একটু এখন গিয়ে আমি যে মানে ঘুমানোটা একটা ফরজ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু তারপরে তোমাদের কিছু কোশ্চেনের কাজ আছে তোমাদের এক্সামের, এগুলো একটু চেক করা লাগবে। তারপরে তোমাদের নতুন একটা কার্যক্রমের কাজ চলতেছে, ওইটা শেষ করে তারপর আমাকে রেস্টে যাওয়া লাগবে, ঠিক আছে? তো একটু দেখি আমরা ইম্পর্টেন্ট টপিক। ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট টপিক লেখো। ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি একটু সুন্দর করে লিখে নাও, সুন্দর করে লিখে নাও ইম্পর্টেন্ট টপিক। ইম্পর্টেন্ট টপিকগুলো হবে কেন্দ্র ব্যাসার্ধ। কেন্দ্র ব্যাসার্ধ তোমার মনে আছে আমি মাঝখান দিয়ে একটা জিনিস শিখাইছিলাম, বৃত্তের বিভিন্ন বৈশিষ্ট্য। বৃত্তের বৈশিষ্ট্য, শর্ত না, বৈশিষ্ট্য। ওই যে কি এক অক্ষকে স্পর্শ করলে, এক অক্ষকে কর্তন করলে, ওই বৈশিষ্ট্যগুলা। এবং তারপরে আমি কি শিখাইছিলাম বলো তো ভাইয়া? তারপরে আমি শিখাইছিলাম তোমাকে স্পর্শক। এই তিনটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। সবাই কি বুঝতে পারছো আজকের ক্লাসটা? কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে কিনা একটু জানাও। হয়তোবা আমি ঠিকভাবে আউটপুট দিতে পারি নাই, শরীর ভালো না থাকার কারণে, একটু তোমরা আমাকে জানাও। সবাই যদি ক্লিয়ার হও, ক্লিয়ার ভাইয়া। ভাইয়া ম্যাট্রিক্সের কোশ্চেনে কিছু কোশ্চেনে অ্যান্সার ভুল ছিল, ওইটা একটু চেক করলে ভালো হতো। ম্যাট্রিক্সের কোশ্চেনে মানে পরীক্ষার প্রশ্নে, রিদিতা পরীক্ষার প্রশ্নে কথা বলছো? তোমরা কি সবকিছু বুঝতে পারছো কিনা একটু বলো। ওকে, ওরা রেসপন্স করলে আমি শেষ করে দিব। কোশ্চেনে কথা বলছে এক্সামিন, হ্যাঁ অল ক্লিয়ার ভাইয়া, হ্যাঁ ভাইয়া ক্লিয়ার।
ওকে ডান। হ্যাঁ আমি কোশ্চেনে ওইটা তাহলে কথা বলবো অবশ্যই, তোমরা অবশ্যই কোনো সমস্যা নেই, আমি ওইটা নিয়ে কথা বলবো আনিশা। আর তোমরা আজকে ক্লাসের পরে কালকে এই যে প্র্যাকটিস করে কালকে এক্সামটা দিয়ে ফেলবে। তো সবার জন্য শুভকামনা রইলো। আজকের ক্লাস এ পর্যন্ত, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।